আচ্ছা, ইন্টারফারেন্সে আগের দিন আমরা কিছু জিনিস ডিসকাস করেছিলাম। আমরা একটু পেছন থেকে শুরু করি। মানে ইন্টারফারেন্সের যে ইকুয়েশনটা, যেখানে সুপারপজিশন হচ্ছে দুটো ওয়েভের মধ্যে, সেখান থেকে যে ইন্টারফারেন্স টার্মটা পেয়েছিলাম, যে ইকুয়েশনটা থেকে ইন্টারফারেন্স পেয়েছিলাম, তারপরে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এগুলো সবই আমরা শুরু করছি। কারণ আগের দিন যে আমরা ওয়াইডিএসি করেছি, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেখানে পাথ ডিফারেন্সের একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, ল্যামডা স্মল ডি বাই এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তো এই পাথ ডিফারেন্সটা যখন বের করেছিলাম, পাথ ডিফারেন্সের অ্যাকচুয়াল ভ্যালুটা কার সাথে সমান হবে সেটা বোঝার জন্য আমাদেরকে আজকের ক্যালকুলেশনটা করতে হবে। এটা খুব জরুরি। দেখা যাক। ইন্টারফারেন্স, আমরা দুটো ওয়েভ নিয়ে কাজ করব। সাপোজ y1 একটা ওয়েভ, a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ধরে নিচ্ছি, আর আরেকটা ওয়েভ a2 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5। মানে দুটো ওয়েভের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, দ্যাট ইজ 5। এইরকম দুটো ওয়েভ একটা আরেকটার উপর সুপারপোজ করছে। তো আফটার সুপারপোজিশন টোটাল যে ডিসপ্লেসমেন্টটা, মানে এই ওয়াই গুলো অ্যাড হয়ে যায়, ডিসপ্লেসমেন্টটা অ্যাড হয়ে যায়। সো y1 প্লাস y2 হয়ে যাবে। y1 প্লাস y2 মানে a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস a2 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5। এবার আমরা কি করব, এই সাইন গুলোকে ভেঙে নেব। এখানে এই যে পার্টটা আছে, সেকেন্ড পার্টে ওমেগা টি মাইনাস কে এক্সটাকে একটা টার্ম ধরবো, আর 5টাকে আরেকটা টার্ম ধরবো। মানে সাইন এ প্লাস বি হিসেবে আমরা এটাকে ভেঙে নেব। প্রথমে যেমন আছে a1 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস a2। এই পোর্শনটা এ, এই পোর্শনটা বি। মানে ওমেগা টি মাইনাস কে এক্সটাকে এ ধরছি আর ফাইটাকে বি ধরছি। তাহলে এটা সাইন এ প্লাস বি ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি হবে। সো এটা হবে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কস বি, সাইন এ কস বি প্লাস কস ওমেগা টি মাইনাস কে এক্স সাইন বি। তাহলে হয়ে গেল। তাহলে এখানে একটা সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আছে, এখানে একটা সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আছে। এবার এই দুটো থেকে যদি আমি সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কমন নিয়ে নিই, তাহলে থাকছে a1 প্লাস a2 cos phi প্লাস a2 cos ওমেগা টি মাইনাস কে এক্স সাইন ফাই। ঠিক আছে। এবার এই যে পার্টটা, এই পার্টটাকে আমি ধরবো আর cos থিটা, আর এই a2 সহ a2 আর এইটা সাইন ফাই, এটাকে ধরবো আর সাইন থিটা। তাহলে আমি কি ধরছি একটু লিখে নিই এদিকে। আমরা ধরছি আর সাইন থিটা ইকুয়াল টু a2 সাইন ফাই and r cos theta equal to a1 plus a2 cos phi. So ইকুয়েশনটা দাঁড়াচ্ছে r sin omega t minus kx into cos theta plus r cos omega t minus kx sin theta. So it will be r into sin a cos b plus cos a sin b.
সো এটা হবে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস থিটা ওয়াই ইকুয়াল টু, ঠিক আছে। সো ফাইনালি আমরা এটা পেলাম। এবার আমরা যেটা ধরে নিয়েছিলাম, আচ্ছা আমরা শুরু করেছিলাম দুটো ওয়েভ দিয়ে, দুটো ওয়েভের যেমন নেচার ছিল, ফাইনালি আফটার সুপারপজিশন যে ওয়েভটা পাচ্ছি সেটার একই নেচার আসছে। এবার আমরা এই যে দুটো ইকুয়েশন ধরেছি, এটা একটার নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1, একটা ইকুয়েশন নাম্বার 2। আমরা এই দুটো ইকুয়েশনকে স্কোয়ার করে অ্যাড করব। স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 1 and 2, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনটাকে স্কোয়ার করে অ্যাড করলে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এদিকটা স্কোয়ার করব, a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস এটার হোল স্কোয়ার a1 প্লাস a2 কস ফাই এর হোল স্কোয়ার। লেফট সাইডে আর স্কোয়ার কমন নিলে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু রাইট সাইডে a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার cos স্কোয়ার ফাই প্লাস 2a1 a2 cos ফাই। ওকে, এখানে এই যে সাইন স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা এন্ড cos স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। আবার এখানেও দেখা যাচ্ছে যদি আমি এই এখান থেকে a2 স্কোয়ার আর এখান থেকে a2 স্কোয়ার কমন নিই, তাহলে পড়ে থাকছে সাইন স্কোয়ার ফাই প্লাস cos স্কোয়ার ফাই। এই সাইন স্কোয়ার ফাই প্লাস cos স্কোয়ার ফাই এর সামটা 1 হয়ে যাবে। সো লেফট সাইডে থাকবে আর স্কোয়ার, রাইট সাইডে প্রথমে আছে a1 স্কোয়ার লিখে নিই প্লাস এখানে এই দুটো কমন নিলে হবে a2 স্কোয়ার, আর ভেতরে ব্র্যাকেটের ভেতরে থাকবে সাইন স্কোয়ার ফাই প্লাস cos স্কোয়ার ফাই, দ্যাট উইল বি 1, আর লিখছি না, প্লাস 2a1 a2 cos ফাই। তাহলে r ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ফাই, এটার রুট। এই আরটা কি? আরটা হচ্ছে যে ফাইনাল ওয়েভ যেটা পেলাম আফটার সুপারপজিশন, তার এটা কি, এইটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড, ফাইনাল অ্যামপ্লিটিউড। এবার এই অ্যামপ্লিটিউডের উপরই ডিপেন্ড করবে যে ইন্টারফারেন্সটা কি ধরনের হবে। সো ইট ইজ ফাইনাল অ্যামপ্লিটিউড, ফাইনাল অ্যামপ্লিটিউড আফটার সুপারপজিশন। এবার এই অ্যামপ্লিটিউড থেকে আমাদেরকে ইন্টেন্সিটি বের করতে হয়। আমরা জানি যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। এবার আমরা তিনটে ভাগ করে নিই। প্রথমে এই a1টা একটা ইন্টেন্সিটি ছিল, ওই y1 যে ওয়েভটা ছিল সেই প্রথম ওয়েভটার জন্য, তাহলে ওটার জন্য ইন্টেন্সিটি i1 প্রপোর্শনাল টু a1 স্কোয়ার। সেকেন্ডলি সেকেন্ড যে ওয়েভটা ছিল তার অ্যামপ্লিটিউড ছিল a2, ওর জন্য ইন্টেন্সিটি হবে i2 প্রপোর্শনাল টু a2 স্কোয়ার। and the third one is finally I proportional to r square। r হচ্ছে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড। so I1 equal to k into a1 square, I2 equal to k into a2 square, and I equal to k into a3 square। ওকে, তাহলে ফাইনালি আমি এবার আইটা নিয়ে কাজ করব। a3 না, এটা ভুল করলাম, এটা তো r স্কয়ার। সো ফাইনালি আমি করছি কি, এই যেটা আছে i ইকুয়াল টু k ইনটু r স্কয়ার, আর r স্কয়ার মানে ভ্যালুটা বসিয়ে দিই
k into a1 square plus k into a2 square plus k into 2a1 a2 cos phi আগের মতো করে বসিয়ে দিলাম। এইবারে k a1 স্কয়ার মানে, আচ্ছা এটা আরেকবার লিখি, k a1 স্কয়ার প্লাস k a2 স্কয়ার প্লাস 2, এখানে কিন্তু স্কয়ার নেই, আমি কি করব প্রত্যেকটার সাথে 2 কে ভেঙে দিয়ে √2 করে লিখব। √2 না, সরি 2টা 2ই থাক, √k ইন্টু a1 স্কয়ার লিখলাম, √k ইন্টু a2 স্কয়ার লিখলাম ইন্টু 5, k একটাই ছিল তাকে দুটো রুটে ভেঙে দিলাম, তো k a1 স্কয়ার প্লাস k a2 স্কয়ার ইন্টু 5 না ইন্টু cos 5। তাহলে k a1 স্কয়ার মানে i1 প্লাস এটা i2 প্লাস 2 রুট i1 ইন্টু i2 একসাথে লিখে দিই, i1 i2 cos 5। এইখানে দেখলাম যে এখানেই ফার্স্ট আমরা বুঝতে পারছি যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটিটা শুধুমাত্র দুটো ইন্টেন্সিটির সাম নয়, তার সাথে আরো একটা টার্ম আছে, এই যে থার্ড টার্মটা, এই থার্ড টার্মটার উপরে ডিপেন্ড করবে যে ইন্টেন্সিটিটা বাড়বে নাকি কমবে। এটাকেই বলা হয় ইন্টারফারেন্স টার্ম। কেন ইন্টারফারেন্স টার্ম? বিকজ এখানে পুরোটাই এই cos phi এর উপর ডিপেন্ড করবে। ফাইটা কিরকম, cos এর ভ্যালু যেহেতু -1 থেকে +1 অবধি হয়, তাই যখন cos এর ভ্যালুটা -1 তখন এটা মাইনাস হয়ে যাবে, আর যখন cos এর ভ্যালুটা +1 তখন এটা প্লাস থাকবে, মানে cos এর ভ্যালু +1 হলে ইন্টেন্সিটি বাড়বে, cos এর ভ্যালু -1 হলে ইন্টেন্সিটি কমবে। এবারে ধরছি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এখানে কিভাবে করব, এখানে cos phi এর ভ্যালুটা কত হবে, cos phi এর ভ্যালুটা হবে +1। আমরা জানি যে cos এর n পাই এর ভ্যালু হয় -1 টু দি পাওয়ার n, তাহলে এই cos এর যে কোনো পাই এর ভ্যালু কখন সব সময় +1 হবে, যদি আমরা ওই n টাকে 2n নিয়ে নিই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো cos 2n পাই। যদি cos 2n পাই লিখি তাহলে n এর ভ্যালু 1 হলেও এটা সব সময় ইভেন পাই হবে, অড পাই হবে না। cos এর অড পাই এর ভ্যালু সব সময় -1, cos 1 পাই -1, 3 পাই -1, 5 পাই -1, বাট cos 2, 4, 6, 8 এই ধরনের পাইগুলো সব সময় +1 হবে। সো যদি আমি n এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিই তাহলে n এর ভ্যালু যাই হোক না কেন পাইটা সব সময় ইভেন পাই হবে। সো ইভেন পাই হলেই cos এর ভ্যালুটা হবে +1। তাহলে আমরা পাচ্ছি cos phi ইকুয়াল টু cos 2n পাই। এবার আমাদেরকে দেখতে হবে যে পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্সের মধ্যে রিলেশনটা কি, সেটা কিভাবে করব। এটা মুছে দিই। একটা ওয়েভ এইভাবে শুরু হচ্ছে, এইটা একটা কমপ্লিট ওয়েভ যার টোটাল লেন্থটা ল্যামডা, হুইচ ইজ কল্ড ওয়েভ লেন্থ। সো এই একটা ওয়েভ কমপ্লিট করার জন্য আমি যদি এটাকে ফেজার ডায়াগ্রাম দিয়ে দেখাই তাহলে বলতে পারি যে এই ফেজারটা 0 থেকে ঘুরে 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 2 পাই অ্যাঙ্গেল কভার করেছে। এই পুরো অ্যাঙ্গেলটা কত, 2 পাই। সো 2 পাই হয়েছে কি ফেজ ডিফারেন্স, তার জন্য পাথ ডিফারেন্স কত হলো, কতটা পাথ ট্রাভেল করেছে, ল্যামডা। সো আমি লিখতে পারি 2 পাই phase difference equal to lambda path difference. Therefore, unit phase difference equals to lambda by 2 pi path difference. Therefore, phi arbitrary যে কোনো একটা phase difference, arbitrary phase difference phi equal to lambda by 2 pi into phi পাথ ডিফারেন্স। এই আরবিট্রারি ফেজ ডিফারেন্সটাকেই আমরা এক্স পাথ ডিফারেন্সের সাথে ধরবো। এক্সটা একটা আরবিট্রারি পাথ ডিফারেন্স, যেটা আমরা ওয়াইডিএসি তে দেখেছিলাম যে সেন্ট্রাল পয়েন্ট থেকে সেন্ট্রাল ব্রাইট
ফ্রিঞ্জ যেখানে তার থেকে আমাদের এক্সপেরিমেন্টাল পয়েন্ট পিটা ঠিক কতটা উঠে আছে, কতটা এক্স উঠে আছে, দ্যাট ইজ আরবিট্রারি পাথ ডিফারেন্স। সো হিয়ার পাথ ডিফারেন্স এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, ল্যামডা বাই 2 পাই ইন্টু 5। সো এই ল্যামডা বাই 2 পাই ইন্টু 5। এবার এবার একটু এখানে দেখা যায় cos phi এর ভ্যালু কত। নাও cos phi ইকুয়াল টু cos 2n পাই, therefore phi ইকুয়াল টু only 2n পাই। এবারে সো x ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইন্টু 2n পাই, ল্যামডা বাই 2 পাই ইন্টু 2n পাই। সো এটা কেটে গেলে অনলি n পাই n ল্যামডা হচ্ছে। সো x ইকুয়াল টু n ল্যামডা। এক্সটা কি, এক্সটা হচ্ছে এই পাথ ডিফারেন্স। এটা কখন, এটা কার ক্ষেত্রে, কনস্ট্রাকটিভের ক্ষেত্রে। সো ইট ইজ দ্য কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যখন কনস্ট্রাকটিভ হবে, যখন ব্রাইটনেসটা বাড়বে, সেই সময় পাথ ডিফারেন্সটা হবে কার সাথে সমান, n ল্যামডার সাথে সমান। তাহলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে আমরা কি পেয়েছিলাম, পাথ ডিফারেন্স ইকুয়াল টু এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তো এখানে পাথ ডিফারেন্স পেলাম ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, পাথ ডিফারেন্স হলো n ল্যামডা ইকুয়াল টু এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। ওখান থেকে x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু পাচ্ছি n ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটা হচ্ছে কনস্ট্রাকটিভের ক্ষেত্রে পাথ ডিফারেন্সের ফাইনাল এক্সপ্রেশন, কনস্ট্রাকটিভের ক্ষেত্রে পাথ ডিফারেন্সের ফাইনাল এক্সপ্রেশন। এবার এই পুরোটাই করব ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেখানে ব্রাইটনেসটা কমে যাচ্ছে, মানে যেখানে ডার্ক লাইনগুলো আমরা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পোরশন, ডিস্ট্রাকটিভ প্যাটার্ন। তো সেখানে cos phi এর ভ্যালুটা -1 হবে। আগেরটা ছিল সবসময় +1, এখানে -1, মানে কমে যাচ্ছে ইন্টেন্সিটিটা। cos কখন -1 হবে না, যখন পাই এর ভ্যালুটা সবসময় অড হবে, অড পাই হবে, পাই এর ভ্যালু না, অ্যাকচুয়ালি অড পাই হতে হবে। তো আমি ওই ইকুয়েশনটাকে কিভাবে মডিফাই করব যাতে পাইটা সবসময় অড পাই হয়, আমরা এটাকে এভাবে লিখব, cos 2n - 1 ইন্টু পাই, 2n - 1 ইন্টু পাই। এবার দেখা যাক n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 2 ইন্টু 1 - 1 অড পাই, n এর ভ্যালু 2 বসালে 2 2 যা 4 -1 অড পাই, n এর ভ্যালু 3 বসালে 3 2 যা 6 -1 অড পাই। মানে অলওয়েজ পাইটা অড পাই হবে, আর অড পাই হওয়া মানে cos এর ভ্যালুটা -1 হবে। দেয়ারফর এখান থেকে phi এর ভ্যালু হচ্ছে 2n - 1 ইন্টু পাই। Therefore path difference x equal to একটু আগেই আমরা দেখেছি যে পাথ ডিফারেন্সের সাথে ফেজ ডিফারেন্সের যে রিলেশনটা ছিল, ইট ওয়াজ ল্যামডা বাই 2 পাই ইনটু phi। সো ল্যামডা বাই 2 পাই ইনটু 2n - 1 ইনটু পাই। সো পাই পাই কেটে গেলে পাইটা কেটে যাচ্ছে, সো ইট ইজ 2n - 1 ইনটু ল্যামডা বাই 2, x এর ভ্যালু হচ্ছে। সো ফ্রম YDAC x এর ভ্যালু পেয়েছিলাম আমরা, x টা ছিল পাথ ডিফারেন্স, মানে x এর ভ্যালু পেয়েছিলাম ল্যামডা স্মল ডি, সরি আমরা YDAC থেকে x এর পাথ ডিফারেন্সের ভ্যালু পেয়েছিলাম x স্মল ডি বাই ক্যাপিটাল ডি। সো পাথ ডিফারেন্সের ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, 2n - 1 ল্যামডা বাই 2 ইকুয়াল টু x স্মল ডি বাই ক্যাপিটাল ডি। দেয়ারফর x ইকুয়াল টু, x টা কত হবে, d টা উপরে উঠে যাচ্ছে, সো ইট উইল বি
lambda capital D by 2 small d into 2n minus 1, 2n minus 1 lambda by 2, হ্যাঁ। সো এটা হলো আমাদের পাথ ডিফারেন্স ফাইনাল ফর্মুলা, বা পাথ ডিফারেন্স বলবো না, এটাকে বলা হবে পজিশন অফ ফ্রিঞ্জ, পজিশন অফ ফ্রিঞ্জ, পজিশন অফ ডার্ক ফ্রিঞ্জ। যদি n এর ভ্যালুটা 1 হয় তাহলে ফার্স্ট অর্ডার ডার্ক ফ্রিঞ্জ, n এর ভ্যালু 2 হলে সেকেন্ড অর্ডার ডার্ক ফ্রিঞ্জ, এইভাবে। মানে বেসিক্যালি আগে যেটা আমরা দেখলাম, আগেরটা দেখেছিলাম শুধু এর জন্য, মানে ব্রাইটের জন্য, আর এটা দেখলাম শুধু ডার্কের জন্য। এবার আমরা ফ্রিঞ্জ উইডথ বের করব। আগে ডার্কটা বের করে নিই। ডার্কের ফর্মুলাটা এখানে লেখা আছে। ফ্রিঞ্জ উইডথ ডার্কের ক্ষেত্রে বের করব। ফ্রিঞ্জ উইডথকে আমরা বিটা দিয়ে ডিনোট করি। ধরলাম দুটো ফ্রিঞ্জ নিচ্ছি, একটা xn আর একটা xn প্লাস 1, একটা nth ফ্রিঞ্জ, nth ডার্ক ফ্রিঞ্জ, একটা n প্লাস 1th ডার্ক ফ্রিঞ্জ। nth ডার্ক ফ্রিঞ্জের জন্য ল্যামডা ক্যাপিটাল D বাই 2 স্মল d 2n মাইনাস 1, আর ডার্কের মানে পরেরটার জন্য ল্যামডা ক্যাপিটাল D বাই 2 স্মল d 2 ইন্টু n এর জায়গায় n প্লাস 1 মাইনাস 1। এবারে ফ্রিঞ্জ উইডথ বের করি। আমি এটাকে বিটা ড্যাশ ধরছি ফর ডার্ক, ইকুয়াল টু xn প্লাস 1 মাইনাস xn, মাইনাস করে দিলে lambda capital D by 2 small d into 2 into n plus 1 minus 1 minus lambda capital D by 2 small d 2n minus 1। এখান থেকে পরিষ্কার দেখতেই পাচ্ছি যে lambda capital D by 2 small d কমন নিয়ে নিলাম, ভেতরে পড়ে থাকছে, এটা মাইনাস করে দিই একদম মাল্টিপ্লাই করে, 2n প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2n প্লাস 1। সো এখানে 2n আর 1টা কেটে যাচ্ছে, শুধু 2 থাকছে। এই 2 আর এই 2 কেটে গেলে ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d, এটা বিটা ড্যাশের ভ্যালু, ফ্রিঞ্জ উইডথ ফর ডার্ক ফ্রিঞ্জ। ওকে, এবার আমরা সেম জিনিসটাই বের করব ব্রাইটের জন্য, ফ্রিঞ্জ উইডথ ফর ব্রাইট ফ্রিঞ্জ। আমরা ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে x এর ভ্যালুটা কত দেখেছি? ব্রাইটের ক্ষেত্রে হচ্ছে n ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d, n ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d, আর n প্লাস 1 এর জন্য মানে জাস্ট ওর পরেরটার জন্য xn প্লাস 1 n প্লাস 1 ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d। এবারেও ফ্রিঞ্জ উইডথ বের করি। ফ্রিঞ্জ উইডথ এখানে বিটা ধরছি, আবার আগের মতো xn প্লাস 1 মাইনাস xn, সো n প্লাস 1 ইন্টু ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d মাইনাস n ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d। সো ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d কমন নিয়ে নিলে n প্লাস 1 মাইনাস n, n কেটে গেলে শুধুই পড়ে থাকছে ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d। এটা হলো বিটা, বিটা মানে ফ্রিঞ্জ উইডথ। তাহলে আমরা দেখতে পেলাম যে ব্রাইটের ক্ষেত্রে ফ্রিঞ্জ উইডথের যা ভ্যালু, ডার্কের ক্ষেত্রেও ফ্রিঞ্জ উইডথের তাই ভ্যালু। দেয়ারফর বিটা ইকুয়াল টু বিটা ড্যাশ, ব্রাইট ফ্রিঞ্জের ফ্রিঞ্জ উইডথ এন্ড ডার্ক ফ্রিঞ্জের ফ্রিঞ্জ উইডথ দুটোই কিন্তু সমান। আজকে স্টার্ট করব ইন্টারফারেন্স এন্ড এনার্জি কনজারভেশন। ইন্টারফারেন্স দু ধরনের হয়, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো কনস্ট্রাকটিভের ক্ষেত্রে আমরা জানি কনস্ট্রাকটিভের ক্ষেত্রে ইন্টেন্সিটিটা বেড়ে যায়, অ্যাড হয়ে যায়, আর ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে ইন্টেন্সিটিটা মাইনাস হয়ে যায়, সাবট্রাক্ট হয়ে যায়। তার মানে কোথাও এনার্জি বেশি পড়ছে, মানে যেখানে কনস্ট্রাকটিভ হচ্ছে সেখানে বেশি ইন্টেন্সিটি, তার মানে এনার্জি ডিস্ট্রিবিউশনটা ওখানে বেশি চলে যাচ্ছে। আর যেখানে ডিস্ট্রাকটিভ হচ্ছে মানে কনস্ট্রাকটিভ এনার্জিটা বেশি চলে যাচ্ছে আর ডিস্ট্রাকটিভে এনার্জিটা কম, কারণ একটা ব্রাইট একটা ডার্ক
কিন্তু তাহলে কি এনার্জি কনজার্ভ থাকছে? মানে যখন আমি ডিস্ট্রাকটিভের কথা ভাববো তাহলে সেক্ষেত্রে এনার্জিটা তো লস হচ্ছে। প্রথমটাতে এইরকম ধরলাম ডার্ক, তারপরে ব্রাইট, আবার ডার্ক ব্রাইট, ডার্ক ব্রাইট, এভাবে প্যাটার্ন গুলো আছে। তো যেখানটাতে ব্রাইট সেখানে এনার্জি আছে, মানে এনার্জিটা ওখানে আমি পাচ্ছি, ক্যালকুলেট করতে পারছি। বাট যেগুলো ডার্ক লাইন সেখানে তো কোনো এনার্জি দেখা যাচ্ছে না, তাহলে কি এনার্জি ওখানে লস হয়ে গেল, এনার্জি ওখানে ডিস্ট্রয়েড হয়ে গেল? সেটার জন্যই আজকে আমাদের এই টপিকটা ইন্টারফারেন্স অ্যান্ড এনার্জি কনজারভেশন। আমরা জানি যে কনস্ট্রাকটিভের ক্ষেত্রে ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা আই সি ইকুয়ালস টু কত ধরেছিলাম, ইন্টেন্সিটি ইকুয়ালস টু কে ইন্টু অ্যাম্পলিটিউড স্কোয়ার, সেটা আমরা আগের দিন করেছি, মানে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার। সো ইট ইজ কে ইন্টু a1 স্কোয়ার প্লাস সরি যখন ইন্টারফারেন্সটা কনস্ট্রাকটিভ হচ্ছে তখন অ্যাম্পলিটিউড গুলো অ্যাড হয়ে গিয়ে হোল স্কোয়ার হয়ে গেল। এখানে কি দুটো অ্যাম্পলিটিউড আলাদা করে আমি নিয়েছিলাম, a1 sin ওমেগা টি মাইনাস কে এক্স, পরেরটা নিয়েছিলাম a2 sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, দুটো ওয়েভ আমরা নিয়েছিলাম। সেই দুটো ওয়েভেরই অ্যাম্পলিটিউড ছিল একটার a1 অন্যটার a2। যখন কনস্ট্রাকটিভ হচ্ছে, এই কনস্ট্রাকটিভ হচ্ছে, তখন অ্যাম্পলিটিউড গুলোকে অ্যাড করে দিলাম, অ্যাড করে কনস্ট্রাকটিভের ক্ষেত্রে ফাইনাল ইন্টেন্সিটি পাচ্ছি। আমরা জানি কি যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার। সো ইন্টেন্সিটিটা আইসি কনস্ট্রাকটিভের ক্ষেত্রে, অ্যাম্পলিটিউডটা টোটাল অ্যাম্পলিটিউড a1 প্লাস a2 তার স্কোয়ার ইকুয়াল করলে কে চলে আসছে। আবার ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স id ইকুয়াল টু কে ইন্টু a1 মাইনাসে লিখি, অ্যাকচুয়ালি এটা ডিফারেন্স, মানে a2 ও হতে পারে, a2 মাইনাস a1 ও হতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আমি এখানে ডিফারেন্স হিসেবে লিখছি, বাট আমরা যখন ক্যালকুলেট করব মাইনাস ধরেই করব, যে কোনো একটা ধরে করলেই হয়, a2 এর হোল স্কোয়ার। তাহলে কনস্ট্রাকটিভ পেলাম, ডিস্ট্রাকটিভ পেলাম। এবার অ্যাভারেজ ইন্টেন্সিটি বের করব। এই যে দু ধরনের ইন্টেন্সিটি পাচ্ছি, কখনো ব্রাইট কখনো ডার্ক, তাহলে এদের অ্যাভারেজটা কত হবে? দেয়ারফর average intensity IAV equal to IC plus ID by 2, কনস্ট্রাকটিভ প্লাস ডিস্ট্রাকটিভ বাই 2। এখন কনস্ট্রাকটিভের ক্ষেত্রে হচ্ছে k ইন্টু a1 প্লাস a2 এর হোল স্কোয়ার প্লাস k ইন্টু a1 মাইনাস a2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবার যদি এটাকে আমি ভাঙি তাহলে k টা তো বাইরে রয়ে যাচ্ছে, এটা কত হবে? a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2, এখানে থাকবে কি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2। কেটে যাবে কোনটা? শুধু এখানের প্লাস 2a1 a2, এখানের মাইনাস 2a1 a2 টা কেটে যাবে। থাকছে কি, এখানে আছে একটা a1 স্কোয়ার আর a2 স্কোয়ার, জাস্ট সিম্পলি a প্লাস বি আর a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাগুলোতে ভাঙছি। তাহলে এখানে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, এখানেও থাকছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। সো ইট উইল বি 2 ইন্টু k a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, ইট ইজ k ইন্টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার। এটা কি পেলাম? অ্যাভারেজ ইন্টেন্সিটি। এবার একটু উপরে লিখি। সো দ্য অ্যাভারেজ ইন্টেন্সিটি ইকুয়াল টু, আমি আলাদা করে লিখছি, k ইন্টু a1 স্কোয়ার প্লাস k ইন্টু a2 স্কোয়ার। দেয়ারফর I অ্যাভারেজ ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে দেখা যাক, আমরা শুরু করেছিলাম কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভের ব্যাপার নিয়ে। যখন ওগুলোর অ্যাভারেজ বের করলাম, মানে অ্যাজ এ হোল পুরো যখন ফ্রিঞ্জটা নিচ্ছি, যখন পুরো প্যাটার্নটা নিচ্ছি, তখন তার ক্ষেত্রে অ্যাভারেজ ইন্টেন্সিটি কি আসছে? দুটো ইন্ডিভিজুয়াল ওয়েভের ইন্টেন্সিটির সাম। তার মানে টোটাল যা ইন্টেন্সিটিটা ছিল সেটাই কিন্তু আছে, I1 আর I2 টোটাল ইন্টেন্সিটি ছিল সেটাই আছে। তাহলে কি হলো, যে এই যে ব্রাইট আর ডার্ক ব্রাইট করে যে প্যাটার্নটা আমি পেয়েছিলাম, তাহলে এই ব্রাইট ফ্রিঞ্জগুলোতে যে ইন্টেন্সিটিটা লস হচ্ছিল, লস ঠিক না, যে ইন্টেন্সিটিটা এখানে কম ছিল সেই ইন্টেন্সিটিটা অ্যাড হয়ে গেছে কোথায়? পাশের ব্রাইটে। তার ঠিক পাশের ডার্কটাতে যে ইন্টেন্সিটিটা ওখানে ডিস্ট্রিবিউশন
হচ্ছিল না সেটা অ্যাড হয়ে গেল তার পাশের ব্রাইটে, মানে ডার্কের ইন্টেন্সিটিটা চলে যাচ্ছে কিসে ব্রাইটে, মানে ব্রাইটটা আরো ব্রাইট হচ্ছে। তার মানে কি টোটাল ইন্টেন্সিটি অ্যাজ এ হোল সেম আছে, I1 প্লাস I2 আছে, শুধু ইন্টেন্সিটি গুলো ডিস্ট্রিবিউট করে যাচ্ছে, ব্রাইটটা আরো ব্রাইট হচ্ছে, ডার্কটা ডার্ক হয়ে গেল। সো টোটাল ইন্টেন্সিটি মানে টোটাল এনার্জি কনস্ট্যান্ট, শুধুমাত্র এনার্জিটা এখানে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। আমরা আগে ওয়াইডিএসিটা পড়েছি, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমরা পড়েছি। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমরা করেছিলাম ট্রিগোনোমেট্রিক ফর্মুলাতে, মানে হাইপোটেনাস গুলো ধরে সেইগুলোর ডিফারেন্স বের করে আমরা পাথ ডিফারেন্সটা বের করেছিলাম। কিন্তু এটা অনেক লেন্দি প্রসেস ছিল, সেটা আরো ইজিলি করা যায়, সেটা একটু দেখাবো। আমরা আগের বারে করেছিলাম, আচ্ছা যে ডায়াগ্রামটা আঁকা হয়েছিল সেটা এঁকে নি। দুটো স্লিট S1 S2, এটা আমাদের স্ক্রিন, এই ডিস্টেন্সটা ধরেছিলাম কত, D। এই হলো আমাদের আরবিটারি পয়েন্ট P, এখান থেকে একটা রে গিয়ে পড়লো P তে, সরি, আর এখান থেকে আরেকটা রে গিয়ে পড়লো P তে। আমরা বের করেছিলাম S2P মাইনাস S1P, পাথ ডিফারেন্সটা এভাবে বের করেছিলাম। সেটা না করে আমরা করব কি, এই S1 থেকে S2P এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব। তার আগে একটা কাজ আছে আমাদের, আমরা এই যে মিড পয়েন্টটাকে O ধরেছিলাম আর এটা C, তো এই মিড পয়েন্ট থেকে P অবধি একটা লাইন ড্র করছি। তো এই যে POC একটা ট্রায়াঙ্গেল হলো, এন্ড ইট ইজ আ রাইট ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট ট্রায়াঙ্গেল। এবারে S1 থেকে যদি আমি S1 S2P এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এটা আমি নাম দিলাম R নাম দিলাম, ঠিক আছে। সো এই যে S2R, এটাই হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। S2Rটা হলো আমাদের পাথ ডিফারেন্স। এবার একটা জিনিস খেয়াল করতে হবে যে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে, তাহলে এই ভিতরের অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা থিটা, এটা জিওমেট্রিক্যালি আমরা প্রুফ করে দিতে পারি যে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা থিটা হবে, কাজেই দে আর সিমিলার। সো লিখে নিই, ট্রায়াঙ্গেল S1 S2R and triangle POC are similar. এরা যদি সিমিলার হয়ে থাকে, তাহলে এদের আমি পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস গুলো আমরা রেশিও গুলো সমান করে দিতে পারি। তাহলে প্রথমটার পারপেন্ডিকুলার হচ্ছে S2R ডিভাইডেড বাই S1 S2 ইকুয়াল টু, এটার পারপেন্ডিকুলার হচ্ছে PC ডিভাইডেড বাই হাইপোটেনাস হলো OP। এখন এই যে P থেকে C এর ডিসটেন্সটা, এটা x, এটাই তো ছিল পজিশন অফ ব্রাইট ফ্রিঞ্জ। আমরা ব্রাইট ফ্রিঞ্জ বের করেছিলাম বা ডার্ক ফ্রিঞ্জ বের করবো, যেটাই হলো মানে পজিশন অফ দ্য ফ্রিঞ্জ। এবার একটা জিনিস, আমরা জেনারেলি এই D এর যে ভ্যালুটা, সেটা এই S1 S2 এর যে ডিসটেন্স স্মল d, তার থেকে অনেকটা কম্পারেবলি অনেক লার্জ ছিল ডিটা,
ঠিক আছে। সো এতটাই লার্জ যে এই যে ট্রায়াঙ্গেলটা পিওসির এই থিটার ভ্যালুটা খুব ছোট, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা খুব ছোট, যার ফলে এর বেসের লেন্থ আর হাইপোটেনিউসের লেন্থ অলমোস্ট সেম। তাহলে আমরা লিখতে পারি যে ওসি ইজ নিয়ার ইকুয়ালস টু ওপি, যেটা ডি এর সাথে সমান। ওসি এর ভ্যালুটা ডি, ওসি এর সাথে যদি ওপিটা সমান হয় তাহলে ওসির যা ভ্যালু ছিল ডি সেটাই ওপির সাথে সমান হবে। তাহলে ওসি ইকুয়ালস টু ওপি ইকুয়ালস টু ডি লিখে দিলাম। এবার আমি এখান থেকে বসাবো S2R টা আমাদেরকে বের করতে হবে। সো S2R ডিভাইডেড বাই S1 S2 মানে স্লিট উইথ স্মল d ইকুয়াল টু PC মানে x আর এটা ক্যাপিটাল D, therefore S2R ইকুয়াল টু x স্মল d বাই ক্যাপিটাল D। এই S2R টাই তো ছিল পাথ ডিফারেন্স, সো পাথ ডিফারেন্স ইকুয়াল টু x স্মল d বাই ক্যাপিটাল D, যেটা আমরা আগের বারে ওই হাইপোটেনাস ধরে অনেক বড় ভাবে করেছিলাম, সেটা এখানে আমরা অনেক ইজিলি করে নিতে পারলাম। এবার আমাদের হেডিং হবে এফেক্ট অফ ইন্ট্রোডিউসিং আ ট্রান্সপারেন্ট থিন প্লেট বা থিন ফিল্ম in the path of any one of the interfering beams. So এই যে আমি লিখে নিচ্ছি effect on effect on introducing a thin transparent plate in path of any one of the interfering beam. ডায়াগ্রামটা কিরকম সেটা একটু দেখিয়ে নিই। সাপোজ আমাদের তো দুটো স্লিট ছিলই, একটা S1 একটা S2, এখানে আমাদের স্ক্রিন ছিল, এই দুটোর মধ্যে ডিস্টেন্স ছিল d। ইনিশিয়ালি এই জায়গাতে P পয়েন্টে আমাদের ইন্টারফারেন্সটা হচ্ছিল, আমাদের ব্রাইট ফ্রিঞ্জটা ছিল P তে। এটা আমরা আগের দিন মানে আগের ক্যালকুলেশনগুলোতে দেখেছি। এটা O, এটা C, যাই হোক। তো এই যে ডিস্টেন্সটা এটা ছিল x। এখন যদি আমি এই যে কোনো একটা পাথে আমি ধরলাম আমি এই জায়গাতে একটা থিন ট্রান্সপারেন্ট ফিল্ম বা থিন ট্রান্সপারেন্ট প্লেট লাগিয়েছি, যেটার থিকনেস হচ্ছে t, এর থিকনেসটা t, আর এই প্লেটটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, ডিফারেন্ট একটা মিডিয়াম মানে এয়ার নয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। তো এটা যদি ইন্ট্রোডিউস করি তাহলে এই যে ইন্টারফারেন্স ফ্রিঞ্জটা ছিল, যেখানটাতে ব্রাইট ফ্রিঞ্জটা তৈরি হচ্ছিল, সেটা কিছুটা শিফট করে যাবে। তো শিফট কতটা করবে সেটা আমরা ক্যালকুলেট করব। প্রথমে আমরা হিসেব করে নিই যে যখন এই প্লেটটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে সেই সময় এই যে এই পাথের ভেতর দিয়ে লাইটটা যেতে বা ওয়েভটা যেতে ঠিক কতটা সময় নিচ্ছে। আমরা জানি ওয়েভের স্পিড কত, c, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়াল টু c বাই v, মানে এয়ার মিডিয়ামে ওয়েভটা যাচ্ছে c ভেলোসিটি নিয়ে, আর এই মিডিয়ামটার ভেতরে এই যে ট্রান্সপারেন্ট মিডিয়াম, এই মিডিয়ামটার ভেতরে যখন ও ঢুকলো তখন ওর স্পিড হয়ে গেল v। তো এই মিউ ইকুয়াল টু c বাই v। তো সেখান থেকে আমরা একটু এ করে নিই, 1 বাই v ইকুয়াল টু মিউ বাই c। এইটা একটা ব্যাপার হলো। এবার আসি যে এখান থেকে এতটা যেতে ওর টাইম কত লাগবে। ফার্স্ট অফ অল এয়ার মিডিয়াম কতটা আছে, এয়ার মিডিয়াম, সো দ্য টাইম টেকেন, কোনটার টাইম, S1 থেকে S2P, টাইম টেকেন টু ট্রাভেল
ফ্রম S1 টু P, S1 থেকে P তে যেতে কতটা টাইম লাগছে, সেই টাইমটা ইকুয়াল টু, আমরা জানি কি ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি মানে টাইম, ভেলোসিটি তো জানি c, নেট ভেলোসিটি যেটা, আর আরেকটা ভেলোসিটি হচ্ছে এখানে এই মিডিয়ামের ভেতর দিয়ে ঢুকছে যেটা, সেটা v। তার মানে দুটো আলাদা করে করতে হবে, একটা করব পুরো এয়ার মিডিয়ামের জন্য, এয়ার মিডিয়াম মানে S1p মাইনাস t, এতটা ডিস্টেন্স S1p মাইনাস t ডিভাইডেড বাই c, এটা c ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আর যেটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের ভেতর দিয়ে যাচ্ছে সেটার জন্য সেটার থিকনেস কত t, সো প্লাস t বাই v। সো এই হলো আমাদের টোটাল টাইম টেকেন টু রিচ ফ্রম S1 টু t। এবার এই যে করেছি এখানে 1 বাই v এর ভ্যালু মিউ বাই c, তাহলে এটা লিখবো S1p মাইনাস t ডিভাইডেড বাই c প্লাস 1 বাই v মানে মিউ বাই c, দ্যাট ইজ মিউ t বাই c। সো এটা হচ্ছে টোটাল টাইম টেকেন, ঠিক আছে। একসাথে লিখলে S1p প্লাস মিউ মাইনাস 1 ইন্টু t ডিভাইডেড বাই c। ওকে, সো আমি টোটাল টাইম টেকেনটা পেয়ে গেলাম। তার মানে এখানে একটু দেখে নিই, এই S1 থেকে P তে যদি এই মিডিয়ামটা না থাকতো তাহলে আমরা টাইম কত লাগতো, S1p ডিভাইডেড বাই c। যেহেতু এই মিডিয়ামটাকে ইন্ট্রোডিউস করেছি, তাহলে S1p বাই c ছাড়াও আরো কিছুটা টার্ম অ্যাড হয়েছে, তার মানে টাইমটা একটু অতিরিক্ত লাগছে, একটু বেশি লাগছে। কতটা বেশি লাগছে, মিউ মাইনাস 1 ইন্টু টি, এই টাইমটা অতিরিক্ত লাগছে। তাহলে যখন আমরা পাথ ডিফারেন্স বের করব তখনও কিন্তু এই পাথ ডিফারেন্সটা মানে এই পাথটা S1p এর পাথ লেন্থটাও কিছুটা বেড়ে যাচ্ছে, কারণ টাইমটা বেশি লাগছে। তাহলে পাথ ডিফারেন্সটা আগের চেয়ে কিছুটা কম বলে মনে হবে। তাহলে আমরা এবারে পাথ ডিফারেন্সটা বের করব। Path difference equals to S2p minus S1p, S2p minus S1p। এখন যেহেতু এই মিডিয়ামটার মধ্যে আছে সেই কারণে এই S1p এর লেন্থটা আগে যা ছিল তার থেকে কিছুটা বেড়ে যাবে। সো আমরা এইভাবে লিখবো যে S2p মাইনাস S1p, তার সাথে কতটা বাড়ছে, প্লাস মিউ মাইনাস 1 ইন্টু টি। ঠিক আগে আমি যেটা দেখলাম যে অতিরিক্ত সময়টা লাগছিল, ওপরে ডিভাইড হয়েছিল, নিচে তো c ছিল, ওপরে S1p এর সাথে কত প্লাস হয়েছিল, মিউ মাইনাস 1 ইন্টু টি। তার মানে সেটাই অতিরিক্ত পাথ, অতিরিক্ত পাথ ওকে যেটা ট্রাভেল করতে হচ্ছে, অপটিক্যাল পাথ যেটাকে আমরা বলছি, সেই অপটিক্যাল পাথ হলো এইটা, এটা অতিরিক্ত লাগছে। ফলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে S2p মাইনাস S1p মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু টি। এটা হলো আমার এখন পাথ ডিফারেন্স। তো এখানে এফেক্টিভ পাথ ডিফারেন্স হলো এটা S2p মাইনাস S1p মাইনাস বাকি টার্মটা। তো এটার ভ্যালু তো আমরা জানি যে x স্মল d বাই ক্যাপিটাল D মাইনাস এটা আছে মিউ মাইনাস 1 ইন্টু টি। এবার ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে এই পাথ ডিফারেন্সের ভ্যালুটাই হয় ফর পাথ ডিফারেন্সের ভ্যালু n ল্যামডার সাথে সমান হয়। তার মানে x স্মল d বাই ক্যাপিটাল D মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু n ল্যামডা। ওকে, তো এখান থেকে আমি x এর ভ্যালু বের করব। x হবে কত, ক্যাপিটাল D বাই স্মল d ইন্টু n ল্যামডা প্লাস মিউ মাইনাস 1 ইন্টু টি। তাহলে এখান থেকে x এর ভ্যালু আসছে n ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d প্লাস মিউ মাইনাস 1 d ইন্টু টি ডিভাইডেড বাই স্মল d। ঠিক আছে, তাহলে এবার ফ্রিঞ্জ শিফট বের করব। ফ্রিঞ্জ শিফটটা হলো, ফ্রিঞ্জ শিফটকে আমি লিখব x, এটা যেটা আমরা পাচ্ছি x এর ভ্যালু x মাইনাস x নট। x নটটা কি, x নট হচ্ছে ফ্রিঞ্জ পজিশন when there was no medium inserted,
মানে যখন এই মিডিয়ামটা ছিল না তখন যা দূরত্বটা ছিল সেইটার ভ্যালু ছিল এক্স নট এর ভ্যালু আমরা জানি এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটা কোথায় পেয়েছি? এটা ওই যখন আমরা ইয়ে পড়েছিলাম ফ্রিঞ্জ উইডথ যখন পড়েছিলাম বিটার ভ্যালুগুলো বের করছিলাম তখন এটা দেখেছি। ওকে, এক্স এর ভ্যালু বের করেছিলাম যখন। ওকে, তাহলে এক্স এর ভ্যালুটা বসাই এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি প্লাস মিউ মাইনাস 1 ডি টি ডিভাইডেড বাই স্মল ডি, এটা মাইনাস এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ঠিক আছে, তো এই দুটো থেকে যদি আমি মাইনাস করে দিই কি থাকছে? শুধু মিউ মাইনাস 1 ডি টি ডিভাইডেড বাই স্মল ডি। সো দিস ইজ আওয়ার ফ্রিঞ্জ শিফট। তার মানে যদি ওই রকম কোনো মিডিয়ামকে ইনসার্ট করি তাহলে ফ্রিঞ্জটা ঠিক এতটা দূরত্ব শিফট করে যাবে। এই হলো আমাদের পুরো চ্যাপ্টারটা।